আপনারা জানেন আমরা প্রত্যেকে ভারতবাসী যেমন অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখি, তেমনি ইহুদিরাও অখণ্ড ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল গঠনের জন্য স্থির এবং অবিচল লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর এখন ডোনাল্ড ট্রাম্পের প্যালেস্তাইনের গাজা উপত্যকা দখল করে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করেছেন, সেটা আসলে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল গঠনের আশা আকাঙ্ক্ষারই একটি প্রতিধ্বনি। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প একবার শুনুন। তিনি বলছেন, আমেরিকা প্যালেস্তাইনের গাজাপট্টি দখল করে নেবে, প্রয়োজনে তিনি সেনা পাঠিয়ে এই ভূখণ্ড দখল করবেন। আর 2, এমনিতেই ইসরায়েল গাজাপট্টিতে এমনও বোমাবর্ষণ করেছে যে সেখানে এখন শুধু ভাঙা দালান আর ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। সাধারণ মানুষ সেখানে কিভাবে থাকবে? তাই গাজার 15 লক্ষ প্যালেস্তাইনি মুসলমান জনসংখ্যাকে আশেপাশের দেশে স্থানান্তরিত করে আমেরিকা গাজাতে ইসরায়েলি এবং আমেরিকানদের বসবাস উপযোগী একটা মডার্ন সিটি তৈরি করবে। ট্রাম্পের এই কথা শুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার প্রশংসা করেছেন এবং বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। অতএব ট্রাম্প যে এই ঘোষণার মাধ্যমে আসলে ইহুদিদের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্নকে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিলেন, সেটা বুঝতে কিন্তু আর কারোরই বাকি রইল না। আর তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এবং কার স্বার্থে ট্রাম্প গাজা থেকে মুসলিম প্যালেস্তাইনদের তাড়িয়ে সেখানে একটা আধুনিক শহর বানাতে চায়, এবং 2, এর ফলে কিভাবে অখণ্ড ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সমস্ত বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমি গৌতম আছি আপনাদের সাথে। তো চলুন শুরু থেকে শুরু করি। প্রথমে এই মানচিত্রটা একবার দেখে নিন। মানচিত্রের এই অংশটা হলো ইহুদিদের ইসরায়েল, আর এই অংশটা হলো প্যালেস্তাইনের মুসলমানদের। 1947 সালে এটা ঠিক এরকম ছিল। এই পাশের এই অংশটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, আর এই পাশের এই সরু অংশটা হলো গাজা স্ট্রিপ বা গাজা পট্টি, যেটা আজকের আমাদের আলোচ্য বিষয়। বর্তমানে ওয়েস্ট ব্যাংক থেকে প্রায় সব প্যালেস্তাইনদের উচ্ছেদ করে ফেলেছে ইসরায়েল, বাকি আছে এই ছোট্ট গাজা পট্টি। গত 1.5 বছর ধরে এই গাজা পট্টির হামাস নামক একটা সংগঠনের সাথে ইসরায়েল যুদ্ধ করছে। আর এই 1.5 বছরে ইসরায়েল এই গাজা পট্টিতে এত পরিমাণ বোমা ফেলেছে যে এটা এখন এই অবস্থায়। দেখুন একবার, মানে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষের বসবাসের একদমই যোগ্য নয়। তবু এখানকার 15 লক্ষ মুসলিম প্যালেস্তাইনি নাগরিক অতি কষ্টে কিন্তু এখানেই দিন কাটাচ্ছে। আর এখন ট্রাম্প ঘোষণা করেছে যে এই 15 লক্ষ মানুষকে এখান থেকে হটিয়ে এখানে একটা আধুনিক শহর বানিয়ে ইহুদি আর আমেরিকানদের বসতি গড়ে তুলবেন। এখন প্রথমে আমরা জানবো গাজা দখল করে নতুন শহর তৈরি করতে ট্রাম্পের এত আগ্রহ কেন। দেখুন, গাজা পট্টির এই ভূখণ্ডটা ভূমধ্যসাগরের একটা সি ফেসিং দামি জমি। এখানে যদি দুবাইয়ের মতো একটা আধুনিক শহর তৈরি করা যায়, তাহলে যে কোম্পানি এই শহর তৈরির বরাত পাবে তারা কি পরিমাণ লাভবান হবে, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। প্রথমত, ট্রাম্প নিজেই রিয়েল এস্টেট কোম্পানির মালিক, দুনিয়া জুড়ে তার বিল্ডিং তৈরির ব্যবসা আছে। দ্বিতীয়ত, যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানির মালিকের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে ট্রাম্প ভোটে জিতেছেন, তাদেরকে এই রিয়েল এস্টেট ব্যবসার বরাত দিয়ে ট্রাম্প তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। সেক্ষেত্রে গাজার ভূখণ্ডে একটা শহর তৈরি করাটা ট্রাম্প এবং তার বন্ধুদের কাছে একটা $1 বিলিয়ন প্রজেক্ট। অতএব এরকম একটা লোভনীয় প্রজেক্ট হাতে পেলে আমেরিকার অর্থনীতি হু করে উপরে উঠবে। বন্ধুরা, প্রথমে আমরা জানবো ইহুদিদের অখণ্ড ইসরায়েল বা গ্রেটার ইসরায়েলের স্বপ্নটা আসলে কি এবং কিভাবে তারা এগোচ্ছে। দেখুন, ইহুদি ধর্মগ্রন্থ তোরা বা ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর ইব্রাহিম বা আব্রাহামকে এবং তার বংশধরদের জন্য একটা ভূমির প্রতিশ্রুতি দেয়, যে ভূমি ইহুদিদের কাছে প্রমিস ল্যান্ড নামে পরিচিত। যে প্রমিস ল্যান্ডের বিস্তৃতি পশ্চিমে ভূমধ্যসাগর, পূর্বে ইউফ্রেটিস নদী, বর্তমানে ইরাক এবং সিরিয়ার কিছু অংশ, উত্তরে লেবানন এবং সিরিয়ার কিছু অংশ, এবং দক্ষিণে মিশরের সিনাই উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত। দেখতেই পাচ্ছেন, এই অংশটাকে রাজনৈতিকভাবে বলা হয় গ্রেট ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল। এখন ইতিহাসে বহু প্রাচীন সময় থেকেই জেরুজালেমের কাছাকাছি অঞ্চলে ইহুদিরা কিন্তু শান্তিপূর্ণভাবেই বসবাস করত। এরপরে খ্রিস্টপূর্ব 586 বিসিতে ব্যাবিলনের রাজা নবুখাদনেজার ইহুদিদের প্রথম মন্দির সালমাস টেম্পলকে ধ্বংস করেন এবং ইহুদিদের ব্যাবিলনে নির্বাসিত করেন। তখন থেকে ইহুদিদের জেরুজালেমে ফিরে আসার আকাঙ্ক্ষা শুরু হয়, যার আপ্তবাক্যটা ছিল
নেক্সট ইয়ার টু জেরুজালেম, মানে পরের বছরে আমরা জেরুজালেমে ফিরব। এরপর 70 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য ইহুদিদের দ্বিতীয় মন্দির ধ্বংস করে এবং অধিকাংশ ইহুদিকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় পালিয়ে যেতে বাধ্য করে। কালক্রমে দীর্ঘ ইসলামী শাসনের সময় বাকি ইহুদিদেরকে মুসলমানরা অত্যাচার করে, ইহুদিদের পিতৃভূমি মানে ইহুদিদের প্রমিস ল্যান্ড থেকে বিতাড়িত করে, আর ইহুদিদের পিতৃভূমি প্যালেস্তাইনের মুসলমানদের বসবাস ক্ষেত্র হয়ে ওঠে। আর এভাবেই পরবর্তী 1000 বছর ধরে অসহায়, অত্যাচারিত, নিপীড়িত ইহুদিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে সেই নেক্সট ইয়ার ইন জেরুজালেম, আগামী বছরেই আমরা জেরুজালেমে ফিরব, এই বাক্যটা তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। এরপরে আমরা সবাই জানি যে হিটলারের জার্মানিতে ইহুদি নিধন শুরু হলে বা ইউরোপের দেশে দেশে ইহুদিরা অত্যাচারিত হতে শুরু করলে ইহুদিরা তাদের প্রমিস ল্যান্ডে ফিরে আসার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে এবং এরপরে অনেক সংগ্রামের পরে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয় এবং ইহুদিরা পুনরায় তাদের পিতৃভূমির অধিকার ফিরে পেতে প্যালেস্তাইনের ভূমি থেকে ফিলিস্তিনি মুসলমানদের ক্রমাগত বিতরণ করতে শুরু করে আর সেই জায়গায় ইহুদি বসতি প্রতিষ্ঠা করে। এরপর 1967-এ 6 দিনের যুদ্ধের পর ইহুদিরা প্যালেস্তাইনের পশ্চিম তীরের অনেক অংশ, গোলান মালভূমি দখল করে নেয়। এভাবেই যতবার যুদ্ধ হয়েছে ততবার ইসরায়েল তাদের দেশের সীমানা অনেকটা করে বাড়িয়ে নিয়েছে। বর্তমানে এটা হলো ইসরায়েলের মানচিত্র, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই অঞ্চলটা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর নামে পরিচিত। এখানে কিছু কিছু পকেটে সামান্য ফিলিস্তিনি মুসলমানরা বসবাস করে, কিন্তু এই পুরো ওয়েস্ট ব্যাংক অংশটা মোটামুটিভাবে এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। আর এই ছোট্ট অঞ্চলটা হলো গাজা ট্রিপ বা গাজা পট্টি। এখানে ফিলিস্তিনি মুসলমানরা বসবাস করত। হামাস নামে একটা সংগঠন এখানে সরকার চালাতো। এরপর গত 1.5 বছর আগে হামাস ইসরায়েলের উপর অবিরাম রকেট লঞ্চার ফায়ার করে, ফলে ইসরায়েল গাজাপট্টির হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এত পরিমাণে সেখানে বোমা ফেলে যে বর্তমানে গাজাপট্টি একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। এখানে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ভোটে জিতলে মূলত ট্রাম্পের নির্দেশে 2025 সালের 15ই জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আর এখন ট্রাম্প ঘোষণা করছেন যে আমেরিকা গাজাপট্টি দখল করবে এবং সেখানকার 15 লক্ষের মতো ফিলিস্তিনি মুসলমানকে প্রতিবেশী জর্ডন এবং মিশরে তাড়িয়ে দেবে বা পাঠিয়ে দেবে। এরপরে গাজাপট্টির সমস্ত ধ্বংসস্তূপকে সরিয়ে সেখানে দুবাইয়ের মতো একটা আধুনিক শহর বানাবে এবং এই শহর আগামীতে ইসরায়েলের শাসনে থাকবে। মুদ্রা কথা হলো আমেরিকা এই নতুন শহরটাকে আসলে ইসরায়েলকে দিয়ে দেবে, অর্থাৎ ইসরায়েল তাদের অখণ্ড ইসরায়েল গঠনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। এক্ষেত্রে এখন এখানে দুটি প্রশ্ন উঠে আসে। এক, ট্রাম্প কেন ইসরায়েলকেই সমর্থন করছেন, এবং 2, 15 লক্ষ প্যালেস্তিনি মুসলমানকে এখান থেকে সরিয়ে প্রতিবেশী মিশর এবং জর্ডনে সত্যি সত্যি কি স্থানান্তর করা সম্ভব হবে? দেখুন, প্রথমেই বলে রাখি যে ইহুদিরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং ধনী জাতি। নিশ্চয়ই এ বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। স্বয়ং আইনস্টাইন কিন্তু এদের ঘরেই জন্মেছিলেন। আবার আজকের দিনে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, তিনিও কিন্তু একজন ইহুদি। পৃথিবীর অধিকাংশ সফল উদ্যোগপতি, ধনী এবং প্রভাবশালী মানুষের বেশিরভাগটাই কিন্তু ইহুদি সম্প্রদায়ভুক্ত। আর তার উপরে ইহুদিরা কিন্তু হিন্দুদের মতোই ঐক্যবদ্ধ জাতি, মানে শুধু মুখে মুখে ভাই এরকমটা নয়, সত্যিকার অর্থেই কিন্তু তারা ভাই ভাই। এখন আপনারা হয়তো জানেন যে এই ইহুদিরা আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাট এবং রিপাবলিক দুটো দলকেই সমানভাবে অর্থ সাহায্য করে। তাছাড়া আমেরিকার সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এমনকি প্রশাসনের সব ক্ষেত্রেই এই ইহুদিরা এতটাই প্রভাবশালী যে এদেরকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমেরিকাতে যে বা যিনি প্রেসিডেন্ট হন না কেন, তাকে কিন্তু ইহুদি লবির কাছে মাথা নত করেই চলতে হয়। আর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এর ব্যতিক্রম নয়। এই লবি এতটাই প্রভাবশালী যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে এলে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তার চেয়ারটাকে অ্যাডজাস্ট করে দেয়। দেখুন, সম্প্রতি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প, তিনি আমেরিকার রাষ্ট্রপতি, সর্বশক্তিমান ব্যক্তি, তিনি নেতানিয়াহুর চেয়ারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছেন। এই ভিডিও থেকে নিশ্চয়ই এটা আন্দাজ করা যায় যে আমেরিকাতে ইহুদি লবি কতটা প্রভাবশালী। অতএব যাদের টাকায়, যাদের প্রভাবে ভোটে জিতে ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছেন,
তাদের সমর্থনে তিনি কাজ করবেন, এটাই কিন্তু স্বাভাবিক। অতএব এই কারণে ট্রাম্প চাইলে নিশ্চয়ই গাজা ট্রিপে আমেরিকা নৌবাহিনী পাঠিয়ে গাজা দখল করে নিতে পারে। এখন প্রশ্ন হলো, এই 15 লক্ষ মুসলিম মানুষকে প্রতিবেশী মিশর এবং জর্ডনে স্থানান্তরিত করা যাবে কিনা সেটা জানবো। তার আগে জানবো কোথায় এই জর্ডন আর কোথায় এই মিশর। এই মানচিত্রটা একবার দেখুন। এই হলো ইসরায়েল, আর এইটা হলো গাজা পট্টি, আর এইটা হলো মিশর, আর এই হলো জর্ডন। প্রথমে আসি জর্ডনের কথায়। জর্ডনে একটা সাংবিধানিক রাজতন্ত্র চলছে, যেখানে রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ক্ষমতায় আছেন। এখন ট্রাম্পের বিবৃতির পরে জর্ডান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা গাজার শরণার্থীকে নেবে না। জর্ডান একমাত্র দেশ যা অতীতে ফিলিস্তিনিদের আশ্রয়, এমনকি নাগরিকত্ব পর্যন্ত দিয়েছে। সত্যি কথা বলতে কি, জর্ডনে বর্তমান জনসংখ্যার প্রায় 50 থেকে 70% মানুষই হলো ফিলিস্তিনি বংশোদ্ভূত। অতএব নতুন করে জর্ডন ফিলিস্তিনিকে আর নিতে চাইবে না। এর অবশ্য অন্য একটা কারণও রয়েছে, কারণ ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে জর্ডনের অতীত অভিজ্ঞতা কিন্তু মোটেও ভালো নয়। যে জর্ডন বিপদের সময় ফিলিস্তিনি উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে, এমনকি নাগরিকত্ব দিয়েছে, সেই ফিলিস্তিনি মুসলমানরাই ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন PMO নামে একটা জঙ্গি সংগঠন গঠন করে 1970 সালে ব্ল্যাক সেপ্টেম্বর সংগঠনের সময় জর্ডনের রাজাকেই কিন্তু ক্ষমতাচ্যুত করে জর্ডনকে অধিকার করে নিতে চেয়েছিল। মানে যে থালায় খাবে সেই থালাই তারা ফুটো করবে। এরপরে আরও ফিলিস্তিনি এলে জর্ডনের রাজা ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করছেন। তো ফিলিস্তিনি শরণার্থীদের জর্ডনে নো এন্ট্রি। এখন প্রশ্ন হলো, যদি জর্ডান ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং নতুন ফিলিস্তিনি শরণার্থীদেরকে নিতে অস্বীকার করে, তাহলে আমেরিকা কি করতে পারে? দেখুন, বর্তমানে আমেরিকা জর্ডনকে বড় অঙ্কের আর্থিক সহায়তা করে। তাছাড়া জর্ডন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে সামরিক এবং মিলিটারি সাহায্য পেয়ে আসছে। 2018 সালে যুক্তরাষ্ট্র এবং জর্ডনের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষরিত হয়, যার আওতায় 2023 সাল পর্যন্ত প্রতি বছর জর্ডনকে প্রায় 1275 বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য প্রদান করার প্রতিশ্রুতি দেয় আমেরিকা। এই সাহায্য জিডিপির প্রায় 32%। এবার বুঝতেই পারছেন কত বড় অঙ্কের সাহায্য এই দেশটা আমেরিকার কাছ থেকে প্রতি বছর পেয়ে থাকে। এখন যদি আমেরিকা এই আর্থিক সাহায্য বন্ধ করে দেয়, তাহলে জর্ডনের অর্থনীতিতে বড় সড় সংকট দেখা দেবে। এমনিতেই জর্ডন অর্থনৈতিকভাবে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে বিশেষজ্ঞরা বলছেন যে জর্ডন কিছু সংখ্যক ফিলিস্তিনিদেরকে হয়তো গ্রহণ করতে বাধ্য হতে পারেন। বন্ধুরা, আশা করি এই অবধি বুঝতে পেরেছেন। এবার আসি মিশরের কথায়। বর্তমানে মিশর বা ইজিপ্ট পলিটিক্যালি ভীষণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আসলে 2011 সালের আরব বসন্ত বা আরব স্প্রিং আন্দোলনের পর থেকে দেশটাতে আজ পর্যন্ত কোনো স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হয়নি। এখন যদি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদেরকে মিশরে পাঠানো হয়, তাহলে সেখানে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে। ফিলিস্তিনি শরণার্থীদের আগমন শুধুমাত্র যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে তাই নয়, বরং সেখানকার মুসলিম ব্রাদারহুড নামে একটা বিচ্ছিন্নতাবাদী ইসলামী সংগঠনের শক্তি আরও বেড়ে যাবে। আর মুসলিম ব্রাদারহুডের শক্তি বৃদ্ধি পাওয়া মানে মিশর ভেঙে টুকরো হয়ে যাওয়া। মানে সেই একই গল্প, যে পাতে খাবে সেই পাতে তারা ফুটো করবে। আর তাই মিশর সরকার ফিলিস্তিনি মুসলমানদের জায়গা দিতে একদমই চাইবে না। তবে যুক্তরাষ্ট্র যেহেতু মিশরকে প্রতি বছর 13 বিলিয়ন ডলারের মার্কিন অর্থ সাহায্য করে, মানে সামরিক সহায়তা দেয়, যেটা মিশরের সামরিক শক্তির একটা বড় ভিত্তি। তাছাড়া মিশরের অর্থনীতি এতটাই দুর্বল যে তাদেরকে আমেরিকা আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে IMF ও বিশ্ব ব্যাংকের কাছ থেকে যদি মাঝে মাঝে ঋণ নিতে না দেয়, তাহলে তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। এই অবস্থায় যদি মিশর গাজার শরণার্থীদেরকে গ্রহণ করতে অস্বীকার করে, তবে যুক্তরাষ্ট্র কিন্তু মিশরের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে বা সাহায্য কমিয়ে দেওয়ার হুমকি দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে আমেরিকা যদি চায়, তাহলে গাজা থেকে 15 লক্ষ ফিলিস্তিনি মুসলমানকে হয় মিশরে নয় জর্ডনে পাঠিয়ে দিতে পারে। সেই ক্ষমতা ট্রাম্পের কিন্তু রয়েছে। তবে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে দাঁড়ায়, সেক্ষেত্রে ট্রাম্প অসুবিধায় পড়তে পারে। কিন্তু মুসলিম ঐক্য হলো সোনার পাথর বাটির মতো, শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে হয় না। তাছাড়া মুসলিম ভাই, এটা আরও বড় একটা মিথ্যে কথা। ফিলিস্তিনিদের উপর যদি চাপ আসে, তাহলে সারা পৃথিবীতে মাত্র ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে 2-1টা মিটিং মিছিল হতে পারে, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না। অতএব সব মিলিয়ে এটা পরিষ্কার যে
প্যালেস্তাইনের এই অবশিষ্ট ভূমি, ছোট্ট একটা ভূখণ্ড গাজা, ইসরায়েলের দখলে যাবেই। আজ হোক বা কাল ইসরায়েল কিন্তু এটাকে নিয়েই ছাড়বে। আর এর ফলে লং টার্মে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল গঠনের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনি কি আমেরিকা ও ইসরায়েলের এই পরিকল্পনাকে সমর্থন করেন? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।